নমস্কার, ট্রাভেলার অলোক। এবারে বেরিয়ে পড়লাম ভুটান। ভুটান যেতে গেলে কলকাতা থেকে প্রথমে হাসিমারা যেতে হবে। হাসিমারা থেকে তারপর জয়গাঁও হচ্ছে বাংলার লাস্ট গ্রাম, তারপর ভুটান। ফুলসিলিং। তো গেটওয়েতে এখানে যাব কি করে তার একটা বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কলকাতা থেকে বা শিয়ালদা থেকে ট্রেনে হাসিমারা সময় লাগে 16 ঘন্টা থেকে 17 ঘন্টা, মোট 696 কিলোমিটার ডিস্টেন্স। ভাড়া নন এসিতে 700 টাকার মধ্যে, আর এসি হলে 1100 টাকা মতন। এছাড়াও সরাসরি ফ্লাইট আছে কলকাতা থেকে, যেটার ভাড়া প্রায় 16,000 টাকা মতন। পারো বা থিম্পু যে কোনো এতে আপনি যেতে পারেন। তো রয়্যাল ভুটান আছে, আর ইন্ডিয়ান এয়ারলাইন্সেরও ফ্লাইট আছে, প্রত্যেক দিনই ছাড়ে কলকাতা থেকে। এবং থিম্পুতে দিল্লি থেকেও ফ্লাইট আছে। তো যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে আসতে হবে। যদি ফ্লাইটে আসেন তাহলে সরাসরি থিম্পুতে চলে যেতে পারেন বা পারোতে যেতে পারেন, আর যদি ট্রেনে আসেন তাহলে হাসিমারা হয়ে তারপর যেতে হবে ফুলসিলিং। মনে রাখবেন, জয়গাঁও হচ্ছে লাস্ট গ্রাম, যেটা হচ্ছে বাংলার বর্ডার। সেখান থেকে আপনাকে ফুলসিলিং খুবই কাছে ডিস্টেন্স। তো ফুলসিলিংয়ে একটা কথা বলে রাখি যে ভুটান গেলে আগের থেকে ওদের পারমিশনটা করিয়ে নেবেন, তা নাহলে ফুলসিলিংয়ে গিয়ে একটা দিন নষ্ট হয়। বিশেষ করে পুজোর সময় প্রচুর দর্শনার্থী, প্রচুর ট্রাভেলার যারা ভ্রমণ করেন তারা কিন্তু যান। এবার আসা যাক আমরা কোথায় কোথায় ঘুরব। বেসিক্যালি আমরা কয়েকটা জায়গায় ভুটানের দেখার মতন জায়গা, যেমন পারো, থিম্পু, পুনাকা, বুমথাং। আর ফুলসিলিং তো গেটওয়ে, সুতরাং ফুলসিলিং হয়ে আপনাকে যেতে হবে। এখানে কি কি আছে দেখার? বেসিক্যালি বুদ্ধ, ধর্মেন্দ্র স্ট্যাচু, যেগুলো যে আমরা দেখে থাকি। এছাড়া চিমিনি লাকথাং বলে একটা খুব সুন্দর মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিগুলো আমরা রাস্তায় পেয়ে যাব। বেসিক্যালি ভুটানে সবথেকে ভালো জিনিস লাগবে যে এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আপনাদের 7 থেকে 8 দিন যদি আপনারা 8 নাইট এবং 10 ডেজ বা 7 নাইট 8 ডেজ রাখেন, তাহলে আমার মনে হয় ভুটানটা মোটামুটি কভার করে। ডকুলা পাস হচ্ছে এর আর একটা অংশ। ডকুলা পাস আপনাকে পাস করার সময় দেখতে পাবেন যে আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে যাতায়াত করেছিলাম। তো এত সুন্দর জায়গা যে এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘগুলো আমাদের নিচে, অর্থাৎ রাস্তার নিচে মেঘগুলো জমে থাকে। এই জায়গাটার নাম হচ্ছে ডকুলা পাস। তো ডকুলা পাস থাকার পরে তো গ্যাংটে মনেস্ট্রি হচ্ছে, এটাও খুব সুন্দর একটা মনেস্ট্রি, যে মনেস্ট্রিতে গৌতম বুদ্ধের নানা রকম মিউজিয়ামের মধ্যে তাদের রাখা আছে। এখানে বিভিন্ন রকমের গৌতম বুদ্ধের যে কীর্তিকলাপ বা তাদের যে সমস্ত তারা কাজ করেছিলেন তার সমস্ত তাম্রলিপি থেকে শুরু করে সব কিছু এর মধ্যে আছে। এছাড়াও আছে ন্যাশনাল মেমোরিয়াল, সেটা হচ্ছে চোরটিন। এই জায়গাটাও খুব সুন্দর, ছবি দেখে বুঝতেই পারছেন যে এত সুন্দর জায়গা। আর সবথেকে বড় কথা, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, আকাশটা যেন মনে হবে আপনার হাতের কাছেই আছে, মানে এত সুন্দর ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে ন্যাশনাল মেমোরিয়াল যে চোটান আছে, এটা পাহাড়ের উপর সুন্দর করে বানানো। এই মনেস্ট্রিটাও তো ঢুকলে বুঝতে পারবেন। ভুটান বা নেপাল এই জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে বুদ্ধিস্টরা বেশি পরিমাণে আছেন। তো এটাও আর একটা গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে, যে সেটা হচ্ছে যে এটা চীনের একটা বর্ডার, আমাদের পার্শ্ববর্তী দেশ
ভুটান এবং নেপাল। তো তাদের ওপাশেই চীন রয়েছে। সেই হিসাবে আমাদের দেখতে গেলে যে এখানকার যে সামরিক সমস্ত কিছু অনেকটাই ভারত সরকার একে করেন। এটা হচ্ছে পুনাখা জং। পুনাখা কী জন্য বিখ্যাত সেটা আপনারাও জানেন, যে এখানে এদের যে স্বাধীনতা হয়েছিল সেই পুনাখা থেকেই শুরু হয়েছিল। এই রাজবাড়িতে পুনাখা কিছুদিন আগেই যুবরাজের এখানে বিয়ে হয়েছিল। আমাদের দিল্লি থেকে অনেক ডেলিগেট এখানে কিছুদিন আগেই এসেছিল। এরপরে আমরা চলে যাচ্ছি চেলেলা। চেলেলা হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট। সেখানে প্রায় 3800 মিটার মতন উঁচু রয়েছে, আর এই শহরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। তো আপনারা যেখানেই যান থিম্পু হয়ে আপনাকে যেতে হবে। প্রথমে যদি প্ল্যানটা এরকম করেন যে প্রথমে পারো ঘুরে, পারোতে একদিন বা দুদিন থাকার পরে পারোর সমস্ত সাইট সিনগুলো করার পরে তারপর আপনারা চলে আসুন থিম্পুতে। থিম্পুতে দেখতে পাবেন উচ্চতম একটা বুদ্ধের মূর্তি, এবং সেটা একদম ওপরেই রাখা আছে। তো সেই যেটা বলছিলাম যে 3888 মিটার এটার অল্টিটিউড এই জায়গাটা। তো আর দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, বিভিন্ন রকম নানা রকম ওক, পাইন, এই গাছে সমৃদ্ধ ভুটান। ভুটানের সেরকম হয়তো প্রাকৃতিক সম্পদ বলতে এর সিনিক বিউটি, এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং সেই দেশ চীনের বর্ডার বলা যায়। তো আমাদেরও নিরাপত্তার খাতিরে আমরা এই ভুটানকে অনেক বেশি গুরুত্ব দিই সামরিক ক্ষেত্রে। তো ভুটানের কিছুদিন আগে আপনারা শুনেছেন এখানে একটা ডকুলাম বলে একটা জায়গা আছে। এই জায়গাটায় চীনা সেনারা অগ্রাসী করে এখানটা মানে দখল করে রেখেছিল। তা ভারত সরকারের উদ্যোগে সেই জায়গাটা থেকে চীনা সেনাকে মুক্ত করেছে। এখানে এদের লাইফ লাইন যে নদীটা, এই নদী হচ্ছে ওদের একমাত্র উৎস। এছাড়াও মাচুপুচু বলে একটা জায়গা আছে যেটা পুনাখাতে আছে। সেই মাচুপুচু নদী, যেটা আমরা মৎস্য পূজারী থেকে নেপাল থেকে এর উৎসস্থল, সেখান থেকে উৎপন্ন হয়ে এই মাচুপুচু হয়ে এটা তিস্তা তোর্সা নামে ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গের বুক দিয়ে ঢুকেছে। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই পাচ্ছেন কি অসাধারণ। এই যে বুদ্ধ মূর্তিটা, এটা হচ্ছে থিম্পু শহরের উপরে অনেকটা উঁচু। আমরা দূর থেকে এটাকে কভার করেছি, আর এখন আকাশ মেঘে ঢাকাচ্ছন্ন, তাই ভালো করে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের। আর এবারের ট্যুরে আমরা 7 জন আছি, আনন্দধারা 4 জন আর আমরা 3 জন। এই 7 জন মিলে এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা আমরা বুক করেছিলাম। তো আমাদের ফুল সিলিংয়ে থাকতে হয়েছিল একটা দিন অতিরিক্ত, কারণ আমাদের পারমিশনটা আমরা কলকাতা থেকে করতে পারিনি। সেই সময় একটা প্রবলেম ছিল যে কলকাতা অফিসের। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন থিম্পু শহরের ওপর থেকে তোলা। কি সুন্দর, মানে আর্কিটেক্ট, এটা রাজবাড়ি। তো এই আর্কিটেক্ট সত্যি পাওয়া খুব দুর্লভ। ভুটানের এখনও ওই রাজতন্ত্রই চলে, যদিও ভারত সরকারের উদ্যোগে এখানে অনেক রকম সহযোগিতা করা হয়েছে, এবং এরা যথেষ্ট তার জন্য কৃতজ্ঞ। তো অনিমেষ আমাদের টিম মেম্বার, সবথেকে জুনিয়র এই মুহূর্তে। তো আমরা এই ভুটান সফর যে জায়গাগুলো কভার করলাম সেগুলো আমি আপনাদের সামনে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। হোটেল এবং মোটামুটি বাজেট আপনার 19 থেকে 20 হাজার টাকার মধ্যে 9 দিনের ট্যুর খুব ভালোভাবে হয়ে যাবে। হোটেলগুলোও খুব ভালো ছিল। আমাদের সঙ্গে যে ড্রাইভার ছিল তার নিজেই গাড়ি কোম্পানির মালিক, তিনিই আমাদের সঙ্গে নিয়েছিলেন। হোটেলগুলো আমরা এরকম পেয়েছি, রুমগুলো তো খুবই ভালো, এবং খুব কম খরচে আমরা ভুটান সফর করেছি। আমি আমার ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসটা দিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ট্রাভেলার অলোক।